গুলশানে হামলাকারী জামাতের সঙ্গে জোটগত সম্পর্কের ইতি টানার ইঙ্গিত বিএনপির। জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের স্বার্থে যেকোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত। গুলশানে হামলাকারী জঙ্গি নিবরাস ও শাওনের কাছে ভোর ও গভীর রাতে মোটরসাইকেলে আসতো জানালো এলাকাবাসী। কোনো তথ্য নেই ঝিনাইদহ পুলিশের কাছে। রংপুর বিভাগে এখনো চলছে 4টি পিচ স্কুল। ইংরেজি ও আরবি শিক্ষার আড়ালে শিশুদের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ। উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে, লাখ লাখ মানুষ পানিবন্দী। এবং রাজধানীর খোলা নর্দমাগুলো যেন মৃত্যুকূপ। প্রায় খেলতে গিয়ে ঘটছে শিশুদের প্রাণহানি। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের স্বার্থে জামাতে ইসলামীর সঙ্গে জোটগত সম্পর্কের ইতি টানার আভাস দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিস্থিতি বিবেচনায় নিজ থেকে সরে না গেলে ধর্মভিত্তিক এই দলটিকে 20 দলীয় জোট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত এখন অনেকটাই চূড়ান্ত। আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠজন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। জোট দলের দায়িত্বশীল নেতারাও দিচ্ছেন একই ইঙ্গিত। তারা বলছেন, জামাত বিষয়ে বৃহত্তর গোষ্ঠীর আপত্তি আমলে নিয়েছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 2001 সালের নির্বাচনের আগে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে 4 দলীয় জোট গঠন করে বিএনপি। এরপর থেকেই এ নিয়ে সমালোচনায় জর্জরিত হচ্ছে দলটি। বিভিন্ন সময়ে জামায়াতকে ছাড়ার বিষয়ে বিভিন্ন মহল থেকে চাপ এলেও তা বরাবরই এড়িয়ে গেছে বিএনপি। দলমত নির্বিশেষে সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য করার ডাক দিলেই আবারও সামনে আসে জামায়াত প্রসঙ্গ। এই ইস্যুতেই শুরুতেই হোঁচট খায় ঐক্য পরিকল্পনা। দলীয় ফোরাম ও জোটের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয় গুরুত্ব সহকারে। বৈঠক করে বেগম জিয়াকে জামায়াতের সঙ্গত্যাগের তাগিদ দেন বিশিষ্টজনদের কেউ কেউ। তাদের পিতৃপুরুষরা অন্যায় করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলছেন, জাতীয় স্বার্থ বিবেচনায় যথার্থ সিদ্ধান্তই নেবে দল। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অতীত বলেছেন, এখনো আমাদেরকে বলছেন যে একটি রাজনৈতিক দলকে যদি আপনারা বাদ দেন তাহলে আমরা এই ব্যাপারে আপনাদের পাশে এসে দাঁড়াবো। যেহেতু দাবি উঠেছে, সিদ্ধান্তটা তো আমাদেরকে নিতে হবে। অপরদিকে বিষয়টি নিয়ে সজাগ 20 দলীয় জোটের শরিক অন্য দলগুলোর নেতারাও। জামায়াতকে নিষিদ্ধ না করায় সরকারের সমালোচনাও করেন এই নেতা। আমাদের জোটের মিটিংয়েও কথাবার্তা উঠেছে কি করা যায়। সরকার যদি জামাত ইসলামীকে অপছন্দ করে, জামাত ইসলামীর কর্মকাণ্ড তা গ্রহণযোগ্য না হয় বাংলাদেশের সংবিধান এবং আইন মোতাবেক, তাহলে এটাকে ব্যান করে রাখে। জামায়াত বিষয়ে বিএনপির বর্তমান অবস্থান পরিষ্কার করলেন বেগম জিয়ার ঘনিষ্ঠজন ও পরামর্শক হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। বিএনপির অবস্থান স্পষ্ট যে যদি প্রয়োজন হয় জাতীয় ঐক্যের জন্য, জনস্বার্থ, জাতীয় স্বার্থের জন্য দরকার হলে জামাত সরিয়ে দেওয়া হবে। এই সংকটময় মুহূর্তে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারবো না একটা দলের জন্য, এটা হতে পারে না। পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে আগেভাগেই নিজে থেকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। এখন আর দরকার নেই তোমাদের সরে দেওয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কারণ হল গুলশানে হামলাকারী জঙ্গি নিবরাস ও শাওনের ঝিনাইদহের ভাড়া বাসায় প্রতিদিন ভোর ও গভীর রাতে একটি মোটরসাইকেল আসত বলে জানিয়েছে এলাকাবাসী। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে নিবরাস ও আবিরকে শনাক্ত করে এলাকাবাসী। তাদের দাবি, সাইদ ও শাওন নামে তারা ঝিনাইদহ শহরের সোনালীপাড়ার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়েছিল। ওই দুজন উগ্রবাদের সঙ্গে যুক্ত এমনটা ধারণাও ছিল না তাদের। যদিও থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরের এ তথ্য নেই পুলিশের কাছে। পুলিশ বলছে, এসব জঙ্গি ঝিনাইদহে বসবাসের তথ্য একেবারেই সঠিক নয়। ঝিনাইদহ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুবেল। রাজধানীর গুলশান হত্যাকাণ্ডের দিন কয়েক পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝিনাইদহ শহরের সোনালীপাড়ার একটি বাড়ি। গণমাধ্যমের খবর এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই বাড়িতেই ভাড়া থাকত গুলশান এবং শোলাকিয়া হামলায় অংশ নেয়া নিবরাস ও আবির। সোনালীপাড়ার সেই বাড়িতে গিয়ে দেখা যায় ভেতর থেকে তালা ঝুলছে প্রধান ফটকে। কিছুক্ষণ পর দরজা খুললেও কথা বলতে রাজি হননি বাড়ির লোকজন।
তবে অনুসন্ধানে খোঁজ মেলে বাড়ির বাবুর্চি এবং বাসায় ডিশ সংযোগকারী ব্যক্তির। তাদের দাবি, সাইদ ও শাওন নামে নিজেদের পরিচয় দেওয়া নিবরাস ও আবির দুর্ধর্ষ জঙ্গি তারা জানতেন না। ক্যামেরার সামনে না আসার শর্তে এলাকার লোকজন জানান, প্রতিদিন ভোর এবং গভীর রাতে বাসায় আসতো একটি মোটরসাইকেল। বাইকে চড়ে বের হয়ে ঘণ্টাখানেক পরেই ফেরত আসতো নিবরাস ও তার বন্ধুরা। 1 জুলাই মন্দিরের সেবায়েত শ্যামানন্দ মারা যাওয়ার পরের দিন নিবরাসরা বাসা ছাড়ে বলে জানান তারা। রান্না করেছি 4 জনের, আমরা যে 8 জন থেকে আমি তো ভিতরে যাইনি খেলা। আমরা যে আগে জানতাম যে এখানে জুমরি থাকে, তা আমরা মহিলারাই খেলায় যে অপারেশন দিতাম। বাসার ভিতরে কি জিনিসপত্র কিরকম দেখছেন? একটা খাট ছিল, একটা টেলিভিশন ছিল, আর কিছুই ছিল না। আমাদের কাছে এসে পরিচয় ছিল সাইদ নাম করে। ট্র্যাজেডির পরে যখন দেখলাম মানে তার ছবি ফেসবুকে, নিউজ পেপারে, তখন শিওর হলাম যে এই ভাইয়ের সঙ্গে আমরা ফুটবল খেলছি। বাসার পাশে রয়েছে বেশ খানিকটা খোলা জায়গা, সেখানে এলাকার ছেলেদের সঙ্গে খেলায় অংশ নিত আবির ও নিবরাস। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই মাঠেই অন্যান্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলতো গুলশান হামলায় অংশ নেওয়া নিবরাস সহ অন্যরা, আর থাকতো পিছনের এই বাড়িটিতে। তবে এখন গুলশান হামলার সঙ্গে নিবরাস সহ অন্যরা জড়িত এই খবর প্রকাশ হওয়ার পর বন্ধ রয়েছে এই মাঠের খেলা, এবং খেলায় যারা অংশ নিত তারাও রয়েছে আতঙ্কের মধ্যে। যদিও এলাকার লোকজনের ধারণা, গত 6 মাসে ঝিনাইদহে ঘটে যাওয়া 4টি গুপ্ত হত্যার সঙ্গে এসব জঙ্গিরা জড়িত থাকতে পারে। তবে পুলিশ বলছে স্থানীয় অপরাধীরাই ঘটিয়েছে গুপ্ত হত্যা। ঝিনাইদহে কোনো জঙ্গি আস্তানা ছিল না বলেও দাবি পুলিশ সুপারের। এটার কোনো সত্যতা নাই। আমি বলছি যে শিবিরকে বাঁচানোর জন্যই হয়তো একটি গ্রুপ এই ভিন্ন কথা বলছে, মানে এই দিকে টার্গেটটাকে অন্যদিকে নিতে তারা এই অপপ্রচার চালাচ্ছে। গুপ্ত হত্যা এবং থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে জঙ্গিদের অবস্থানের তথ্য সহ নানা কারণে ঝিনাইদহের মানুষ যখন বলছেন অজানা আতঙ্কের কথা, তখন পুলিশ কর্মকর্তার দাবি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ। বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভি বন্ধ এবং তার এক অনুসারীর জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও রংপুর বিভাগের 4টি পিস স্কুল এখনো চলছে যথারীতি। অভিযোগ রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের ইংরেজি ও আরবি শিক্ষার নামে দেয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। শিক্ষকরা বিষয়গুলো স্বীকার না করলেও জেলা প্রশাসন বলছে অনুমোদনহীন এ প্রতিষ্ঠান চলছে অবৈধভাবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকার জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে পিস টিভির সম্প্রচার বন্ধ হলেও রংপুর বিভাগের কোথাও বন্ধ হয়নি জামাত নিয়ন্ত্রিত ও পিস টিভির মনোগ্রাম সম্বলিত আন্তর্জাতিক পিস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের ইংরেজি ও আরবি শিক্ষার নামে শিক্ষা দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি বলে অভিযোগ রয়েছে। এমনকি শিশুদেরকে জাকির নায়েকের মতো আদর্শিক বক্তা হতেও উদ্বুদ্ধ করা হচ্ছে। ডাক্তার জাকির নায়েকের মতো একজন ইসলামিক পারদর্শী মানুষ গড়ে উঠতে চাই। উনি সব ধর্মের বিষয়ে সবকিছু জানেন, এইটাই আমার জানা, এবং ওনার কথাবার্তা আমাকে অনেক পছন্দ। ইসলামিক নিয়ম শরিয়ত নিয়ম কানুন অনুযায়ী চলাফেরা করবে, যার কারণে এখানে দেওয়া। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান প্রধানকে পাওয়া না গেলেও শিক্ষকরা বিষয়গুলো অস্বীকার করেন। জাকির নায়েকের সঙ্গে আমাদের স্কুলের কোনো সম্পর্ক নেই। গত বছর যখন স্কুল শুরু হয়েছে আমরা তখনও একটা কাজ, মানে যখনই কোনো গার্ডিয়ান জিজ্ঞেস করছে আমার সাথে সাথেই সেই কথাটাই বলেছি যে স্কুলের সঙ্গে পিস স্কুলে, ভারতের পিস স্কুলে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে যে সিলেবাসগুলো পড়ানো হয়, বাংলাদেশে অন্যান্য ইংলিশ ভার্সন স্কুলে যে বইগুলো পড়ানো হয়, আমাদের এখানেও সেই বইগুলো পড়ানো হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা জানান প্রতিষ্ঠানটির কোনো নিবন্ধন নেই, চলছে অবৈধভাবে। অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জের শীর্ষ কর্মকর্তা জানান ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটি 9 সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে, তবে এর কোনো নিবন্ধন নেই এবং নিবন্ধন করার জন্য যে প্রক্রিয়া সেটা এখনো শুরু করেনি বা কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। তবে বিষয়টি আমরা আরও খতিয়ে দেখার জন্য আমাদের পুলিশ বিভাগকে আমরা অনুরোধ করেছি। তাদের সাথে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা, জামাত সংশ্লিষ্ট আছে কিনা এটা তদন্ত করবে। তদন্ত করে যদি দেখে যে স্কুলগুলোতে জঙ্গি সংশ্লিষ্টতা আছে তাহলে স্কুলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকার বরাবর তারা সুপারিশ করবে। বিশ্লেষকদের মতে এই প্রতিষ্ঠানগুলোর কারা অর্থ যোগানদাতা ও পরিচালনা করছেন দ্রুত সুষ্ঠু মনিটরিং করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কোমলমতি শিশুদেরকে বায়াস করার মতো যদি তারা শিক্ষা এখানে দান করে থাকে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং তাদের কার্যক্রম সারা বাংলাদেশে এক্ষুনি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। বিভাগের 8 জেলার মধ্যে রংপুর, লালমনিরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার 4টি পিস স্কুলে প্রায় 1,500 কোমলমতি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন জেলার নতুন নতুন এলাকা। ঘরবাড়ি ও রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ।
জামালপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার অন্তত 15টি ইউনিয়ন। নষ্ট হয়ে গেছে 200 হেক্টর জমির আমান ধানের বীজতলা। কুড়িগ্রামে যমুনা ও ধরলা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে 9 উপজেলার 450 গ্রাম। এতে পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছে অন্তত 2.5 লক্ষাধিক মানুষ। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। পঞ্চগড়ে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তেতুলিয়া উপজেলার 3টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। এছাড়া সুনামগঞ্জ, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। এদিকে দুবারের বন্যায় সুনামগঞ্জের ভাটি অঞ্চলে হাহাকার চলছে। ফসল হারিয়ে মাথায় হাত বানভাসী মানুষের। দুর্যোগপ্রবণ এলাকার মানুষগুলো এখন বেঁচে থাকার সংগ্রাম করছে। 4 মাস আগে বোরো ধান আর এখন আউশ আমন সাথে সবজি সব গেছে পানিতে ভেসে। ভাটির সর্বত্র দেখা দিয়েছে অভাব, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখনো পায়নি কোনো সরকারি সহায়তা। হাওরের দুর্গত এলাকা ঘুরে আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। গত মঙ্গলবার হঠাৎ করে সুনামগঞ্জের হাওর ও নদ নদী ভরে যায় পানিতে। ভারতের মেঘালয় রাজ্যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে প্লাবিত রয়েছে কয়েকটি উপজেলা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ভাটি অঞ্চলের হাজার হাজার মানুষ। হঠাৎ এ বন্যায় ডুবে গেছে মানুষের বসতভিটা, তলিয়ে গেছে আউশ আমন, রূপা আমনের বীজতলা, সবজি ও মাছের খামার। এর আগে গত মার্চ এপ্রিলে আগাম বন্যায় তলিয়ে যায় বোরো ফসল। এত ক্ষয়ক্ষতির পরও সরকারি কোনো সহায়তা না পেয়ে হাহাকার চলছে দুর্গত এলাকায়। কর্মসংকটে বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। বাড়ি ঘরে যাই তারি না, পানির সমস্যা, ঘরের মেঝে পানি, রোড ঘাট সব মাইরা লাইছে, মানুষের ফিশারি টিশারি পুকুর টুকুর সব মাইরা লাইছে। পানিরও কষ্ট, মাছ ধরা তাই মাছ হয় না। খুবই অসহায় আছে। এই যে পানি আইছে আমরা কেউ দেখে না, এমন মেম্বার চেয়ারম্যানও আমরা দেখে না। কৃষির ওপর পুরোপুরি নির্ভরশীল সুনামগঞ্জের মানুষ। টানা 3টি ফসল তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটের শঙ্কা দেখা দিয়েছে ভাটি অঞ্চলে। ফসল জানে আগুনি ফসল, জ্বালা টালা যা আছে সব বাসায় এলে গেছে। যে রোয়া ইসলামী রোয়া পানি তলে গেছে। আর আমরা কাছে তো এরকম কোনো বীজ দানা নাই যে পরবর্তীতে বীজ রোপণ করব। তবে জেলা প্রশাসনের দাবি পরিস্থিতি এখনো এলার্মিং পর্যায়ে যায়নি। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মতে নদী ড্রেজিং না করলে বন্যা থেকে মুক্তি পাবে না হাওরবাসী। কারো ঘরে পানি উঠেছে বা কেউ পানিবন্দী আছে না এরকম কোনো ঘটনা নেই। সব ইউনোর কাছে কিছু শুকনা খাবার মজুদ আছে যেগুলো তারা আপৎকালীন তারা দিতে পারবে। আর আমরা সবসময় বিষয়টা ওয়াচে রাখছি, আমাদের লোকজন সব মাঠে আছে। ড্রেজিং করলে নদীর যে পানি যে নিষ্কাশন ক্যাপাসিটি অনেক গুণে বেড়ে যাবে, ফলে আমাদের বন্যার প্রশমন হবে। বন্যা হলেই জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বম্বরপুর, তাহিরপুর, দরাবাজার ও সদর উপজেলা। হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, কিন্তু সেই টাকা পরিকল্পিতভাবে ব্যবহার না হওয়ায় বর্ষা মৌসুম এলেই বাঁধ ভেঙে হাওরের ফসল তলিয়ে যায়। আর এই কারণেই যুগ যুগ ধরে অভাব যাচ্ছে না এ অঞ্চলের মানুষের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সুনামগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, রপ্তানি মূল্যের চেয়ে বেশি দামে সুতা কিনতে হচ্ছে পাটের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। সিন্ডিকেটের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেএমসির। রাজধানীর খোলা নালা নর্দমাগুলো পরিণত হয়েছে মৃত্যুকূপে। পানিতে ডুবে পরপর 2টি শিশুর প্রাণহানির ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। বারবার দৃষ্টি আকর্ষণের পরও ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। সমন্বিত কার্যকরী উদ্যোগের অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। মহাখালী থেকে মিরপুর, ব্যবধান মাত্র 1 সপ্তাহের। সানজিদার মায়ের মতো সাব্বিরের মায়ের হাসিটাও হারিয়ে গেছে। নিখোঁজের 20 ঘন্টা পর প্রবাহমান নালা থেকে একইভাবে উদ্ধার হয় সাব্বিরের মৃতদেহ। তবুও এমন ভাবে আর কোনো মায়ের কোল খালি না হোক, সেটি চাওয়া এই শোকার্ত মায়ের। আমার বাবারে আমি খুব ভালোবাসি, আমার ছেলে, আমার সাব্বিরে।
তো আমার সাব্বির আমার কাছ থেকে গেছে। রাজধানীর শাহজাহানপুরে জিয়াদের মৃত্যুর 1.5 বছর পর মর্মান্তিক দুটি মৃত্যুর ঘটনায় শঙ্কায় পড়েছে নগরবাসী। ওয়াসা, তিতাস গ্যাস ও সিটি কর্পোরেশন কেউই অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থার সমাধানে উদ্যোগী না হওয়ায় ক্ষোভ ভুক্তভোগীদের। বহুবার বলার পরও সিটি কর্পোরেশন আমাদের ড্রেন পাকা করে দেয় নাই। আমরা বাচ্চা নিয়ে অনেক ঝুঁকিপূর্ণভাবে আছি। বাচ্চা এই যে ড্রেনে পানি হইলে আমাদের কমান সমান পানি হয়ে যায়, এভাবে তো চোখে চোখে বাচ্চা সবসময় রাখা যায় না। মৃত্যুর ফাঁদ যেন পাতা রয়েছে রাজধানীর অলিতে গলিতে। পয় নিষ্কাশনের খোলা নালা, গভীর নলকূপের খোলা পাইপ ও ঢাকনাবিহীন ম্যানহোলে অহরহ দুর্ঘটনা ঘটলেও যেন টনকই নড়ছে না কর্তৃপক্ষের। এক্ষেত্রে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। ওয়াসার খুলে রাখা, ফেলে রাখা, ম্যানহোলের ঢাকনা খোলা, যে ভয়ঙ্কর যেসব মৃত্যুকূপ, সেগুলোর জন্য জননিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারপরেও কিন্তু নগর পিতার উপর বর্তায়, কাউন্সিলরদের উপর বর্তায়, কারণ তারা নগরীর এলাকা ভিত্তিক মানুষের ভোটে নির্বাচিত। এক্ষেত্রে আমরা মেয়রদের কাছে এখন সময় নির্ভর কর্মসূচি জানতে চাই। চলমান কাজের অংশ হিসেবেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে বলে মত ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তার। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সেই জায়গাটি সিটি কর্পোরেশন থেকে করে দেওয়া হয়, অর্থাৎ যে জনগণের যে নিরাপত্তাটি সেটা মাথায় রেখে আমাদের যত কনস্ট্রাকশন কাজ হচ্ছে সেটা আমরা নিশ্চিত করে থাকি। উপযুক্ত কর্তৃপক্ষের সবাই জনগণের নিরাপত্তা দানে ব্যর্থতার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে বলে মত নগর পরিকল্পনাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিদের জামিন ঠেকাতে মনিটরিং সেল গঠনের বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নিতে বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, তারেক রহমানকে খালাস দেওয়া নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই কিন্তু এই সেলটা তৈরি করতে পারেন তার অফিসে। তার কারণ হচ্ছে তার কাছে পর্যাপ্ত পরিমাণের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছেন। আমি ওনার সাথে কথা বলবো। কিছু একজন হয়তো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলের নিয়ন্ত্রণাধীনে বা নেতৃত্বে একটা ওনার অফিসেই একটা সেল করা, যেখানে ইনফরমেশনগুলি গেলে যাতে উনি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। পর্যায়ক্রমে শীর্ষ থেকে তৃণমূলের নেতাদের বিভিন্ন মামলায় সাজা দিয়ে সরকার বিএনপিকে ধ্বংস করে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক মহল কোনো স্বৈরাচার সরকারের পাশে নয়, শেষমেশ জনগণের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই 3টি ট্রাইব্যুনাল করা হয়েছে, একটা ঢাকায়, একটা চিটাগাঙে, একটা রাজশাহীতে। সেখানে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে, গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের কেসগুলো সেখানে গিয়ে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। অর্থাৎ অতি দ্রুত এই মামলাগুলোকে শেষ করবার জন্য ব্যবস্থা নিয়েছে বন্ধুগণ। আজকে ঘরে থেকে বসে থাকবার সময় নেই। আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আজকে তারেক রহমান সাহেবের এই রায় এটাই প্রমাণ করেছে যে তারা এখন এখন বুকের মধ্যে হাত দিয়েছে। এরপরে আমাদের দেশের বেগম খালেদা জিয়া আছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা কেউই এখান থেকে বাদ যাব না। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা জঙ্গিবাদের মদতদাতাদের খুঁজে বের করে প্রশাসন থেকে বিদায় করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক গোলটেবিল বৈঠকে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। আদালত থেকে সন্ত্রাস দমনের মামলায় অবশ্যই অনুমতি লাগবে হোম মিনিস্ট্রির। সে অনুমতি বছরের পর বছর চলে যাচ্ছে, সে অনুমতি হয় না। জঙ্গিদের বিচার হয় না। পুলিশ প্রশাসনের সমস্ত প্রশাসনের বিভিন্ন জায়গায় অবশ্যই তারা আছে। আমাদের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি এখন পর্যন্ত আছে। দীর্ঘদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা এই 7 বছরে তাদেরকে হটিয়ে দেব, একেবারে প্রশাসন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সব হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। এটা আমি স্বীকার করি, আমরা স্বীকার করি। মুসলিমরা কয়েকজন, চিহ্নিত হয়তো কয়েকজন, যারা পরোক্ষভাবে জঙ্গিদের মদত দেয়, এই সমস্ত কাজ করে, যে সমস্ত কাজের ফলশ্রুতিতে জঙ্গিরা প্রশ্রয় পায়, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুলের যদি অনুমতি নিতে হয়, কলেজের অনুমতি নিতে হয়,
কিন্ডারগার্টেন স্কুল করতে অনুমতি না হয়, মাদ্রাসার জন্য সেই অনুমতির অবশ্যই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা ইনশাল্লাহ সরকার করবে। জামাতিদের হামলা এবং সেই জামাতিদেরকে প্রশ্রয় দিচ্ছেন কে? বিএনপি। সেই বিএনপির উদ্দেশ্যটা কি? তাদের নিজেদের রক্ষা করা এবং সমস্ত যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করাই হলো তাদের মূল উদ্দেশ্য। জেএমবি কারা, এই আনসারুল্লাহ বাংলা টিম কারা, তারা এখন আন্ডারগ্রাউন্ডেরও সুযোগ নিচ্ছে, আবার তারা বাইরে প্রকাশ্যে রিক্রুট করারও সুযোগ নিচ্ছে। যদি এদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে অন্তত প্রকাশ্যে রিক্রুটটা বন্ধ হবে, আর আন্ডারগ্রাউন্ড আন্দোলন আমাদের দেশে বেশি দিন চলতে পারে না। সিরাজগঞ্জে গ্রেনেড তৈরির সরঞ্জাম, ককটেল ও জঙ্গিবাদে উস্কানিমূলক বইসহ আটক হওয়া জেএমবির 4 নারী সদস্যের মধ্যে 2 জনের বাড়ি বগুড়া, একজনের সিরাজগঞ্জ এবং অপরজনের বাড়ি গাইবান্ধায়। আটককৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে সিরাজগঞ্জের পুলিশ সুপার। জেলা প্রতিবেদকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ থেকে আটক হওয়া জেএমবির 4 নারী সদস্যের মধ্যে হাবিবা ও রুমার বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট ও পরানবাড়িয়া গ্রামে। তারা দুজনেই গত বছর নগর আজিরন রাবেয়া মহিলা মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছে। দুজনেই নিজেদের পছন্দ মতো বিয়ে করায় তাদের স্বামীদের সম্পর্কে কিছুই জানে না পরিবার। 6 মাস আগে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, তার সাথে আমাদের কোনো যোগাযোগই নেই, আর মোবাইলের মাধ্যমে তার বিয়ে হয়ে গেছে। বাড়িঘর দেখেনি, আর এখনো ছেলের বাড়ি কোনোদিন যাইনি, ঠিক আছে খালি কাছে গাজীপুর বাড়ি, এখন বাড়ি কোন জায়গায় আমরা জানি না। আটক হওয়া রুনার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোচাদহ গ্রামে। প্রায় 4 মাস আগে গার্মেন্টসে কাজ করার কথা বলে স্বামী মামুনের সঙ্গে ঢাকায় যায় বলে জানিয়েছেন স্বজনরা। 6-7 মাস হলে বাড়ির থেকে চলে গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগও নাই, তার সাথে কোনো সম্পর্কও নেই। তারা ঢাকায় যখন বলে গেল যে আমরা যাচ্ছি, তারপর থেকে কেন গেল, কি সব গেল, ও সব কিছু আমাদের বলেনি। জেএমবির নারী সদস্য নাদিয়ার বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার বাদুল্লাপুর গ্রামে। 7 বছর আগে গাইবান্ধার পার্বতীপুর গ্রামের মাহবুবের সঙ্গে বিয়ে হয় নাদিয়ার। বিয়ের পর থেকে স্বামীর কারণে সে পর্দানশীল হয় বলে দাবি স্বজনদের। আমাদের এখানে আসতো যাইতো, আমাদেরকে নামাজ কালাম পড়ার কথা বলতো, শরীয়ত মোতাবেক থাকার কথা বলতো, হাদিস কোরআন অনুসারে থাকার কথা বলতো। বিয়ের পরে তো নামাজ তো পর্দাতে থাকছে, বোরকা মধ্যে থাকছে। এদিকে আটককৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এটাও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি যে এরা জঙ্গি সংগঠনের সদস্য এবং এখানে অবস্থান করে তারা হয়তো পরবর্তীতে সময় পেলে এখানে কোনো নাশকতামূলক কাজ করার অপচেষ্টা বা অপতৎপরতা করে থাকতে পারত। শনিবার রাতে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর এলাকা থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, ককটেল ও জঙ্গিবাদে উস্কানিমূলক বই সহ জেএমবির 4 নারী সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। জার্মানির নুরেমবার্গের কাছে একটি বারে বোমা বিস্ফোরণ, আহত অন্তত 12 জন। সন্দেহভাজন হামলাকারী নিহত, সে সিরীয় শরণার্থী ছিল জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতার কারখানায় শরীরে বাতাস ঢুকিয়ে সাগর নামের 10 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ করেছে পরিবার। কারখানার এক কর্মীও সাগরের উপর নির্যাতন চালানোর কথা জানিয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে 10 জনকে আসামি করে একটি মামলা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক 5 জনের মধ্যে নাজমুল হুদা নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। স্বজনরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি সুতার কারখানায় কাজ করত সাগর ও তার বাবা। দুপুরে সাগরের বাবা হঠাৎই জানতে পারে ছেলের গুরুতর অসুস্থ হয়ে পড়ার কথা। এ সময় তাকে হাসপাতালে নেয়ার পথে সাগর জানায় কারখানারই এক কর্মচারী কম্প্রেসারের মতো একটি যন্ত্রের সাহায্যে তার শরীরে বাতাস প্রবেশ করায়। তাকে প্রথমে কাঁচপুরের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 12টার সময় গেছে খাওয়া দিত কাজ শেষ করিয়া খাওয়া দিতে গেছে মানে আমার জানাইছে একটা মহিলা বাচ্চা, তো মনে হলো কইছে বাবা খালি খাওয়া দিছে এলাকাতে আমি মনে হলো আমি দেখাই মানে কোন ছেলেটা দিছে দেখাই মানে তোমার দেখাই বলতে ছেলেটা গেছে। খাওয়া দিয়ে পরিষ্কার করার সময় মানে মাথা পরিষ্কার করার সময় মুখের মধ্যে মনে হয় দিছে, দেওয়ার পরে পেটের ভিতরে হাওয়া ঢুকছে। হাওয়া ঢুকার পরে এই একটা ওই বাচ্চাটারে আমি যখন নিয়ে যাওয়ার সময় আমি বাহিরে দেখছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সাগরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কারণটা জানার জন্যই আমরা পোস্টমর্টেম অ্যাডভাইস করছি। পোস্টমর্টেমের পরে ইনফ্যাক্ট বোঝা যাবে যে আসলে কি কারণে এটা ঘটেছে। এদিকে পুলিশ জানিয়েছে এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। ওই শিফটে যারা কাজ করতো
লাইন শিফট ইনচার্জ, লাইন ইনচার্জ এবং তার সাথে যারা কাজ করবে তাদের সাথে কথা বলার পরে আমরা বিষয়টি পুরোপুরি জানতে পারবো এবং এক্ষেত্রে আশা করি আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে পারবো এবং আইনগত ব্যবস্থা নেব। এর আগে গত বছরের 4 আগস্ট খুলনার টুটপাড়া এলাকায় একই কায়দায় শিশু রাকিবকে হত্যা করা হয়েছিল। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পাবনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন অন্তত 4 জন। গতকাল রাতে সদর উপজেলার দাপুনি এলাকায় এ ঘটনা হয়। স্বজনরা জানান, আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাজিম উদ্দিন মোল্লার সঙ্গে বিরোধ চলছিল তার ছোট ভাই বেলাল হোসেন মোল্লার। এরই জের ধরে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই তাজিম উদ্দিনকে আঘাত করে বেলাল। এ সময় স্বজনরা বাধা দিতে গেলে তাদেরকেও আঘাত করে পালিয়ে যায় সে। এতে ঘটনাস্থলে তাজিম উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাবনার সদর হাসপাতালে ভর্তি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে পাটের তৈরি পণ্যের ব্যবহার। তবে বাংলাদেশে পাটজাত পণ্য তৈরির জন্য রপ্তানি মূল্যের চেয়ে 10% বেশি দামে ইয়ার্ন বা সুতা কিনতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এদিকে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন বিজিএমসি বলছে, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশে পলিথিন ব্যাগের পাশাপাশি নিষিদ্ধ পলিপ্রোপাইলিন বা পিপি ওভেন ব্যাগ। এসবের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পাটের তৈরি ব্যাগ। পাটের বাধ্যতামূলক ব্যবহারের পাশাপাশি শৌখিনতা আর নতুন ব্যবসার পরিকল্পনাতেও ঠাঁই করে নিচ্ছে সোনালী এই আঁশ। জুট ব্যাগ থেকে শুরু করে ফ্যাশনেবল পোশাক, হোম ডেকোর থেকে কর্পোরেট গিফট, এমন অনেক কিছুই তৈরি হচ্ছে পাটের আঁশ দিয়ে। তবে সোনালী আঁশের এই বাংলাদেশে পাটজাত পণ্য তৈরির কাঁচামাল বা ইয়ার্ন পেতে হিমশিম খেতে হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের। ইয়ার্নগুলো বিভিন্ন মিল থেকে কিনছি, তারা যে টাকাতে এক্সপোর্ট করে তার সাথে আমরা আরো 10% বেশি দিয়ে আমাদেরকে ইয়ার্নটা কালেক্ট করতে হচ্ছে মিল থেকে। এর কারণ হলো তারা গভর্নমেন্ট যে ইনসেনটিভটা পেত সেই ইনসেনটিভটা পাচ্ছে না লোকালি বিক্রি করার কারণে। উদ্যোক্তাদের অভিযোগ, তাদের চেয়ে 10% কম দামে বাংলাদেশ থেকে পাটের সুতা আমদানি করে বিদেশি উদ্যোক্তারা। তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। কোয়ালিটি সম্পন্ন র ম্যাটেরিয়ালসটা পাচ্ছি না কারণ হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে এটা চলে যাচ্ছে দেশের বাইরে। আমাদের ভিতরে পোর্ট ট্যুরিজমটা তৈরি হয় নাই। আমরা কি করতেছি, এক্সপোর্ট আমরা করব, লোকাল মার্কেটে আমরা ছাড়বো না। আবার লোকাল মার্কেটে যদি আমরা ওই প্রোডাক্টটা বিক্রি করি তাহলে আমরা 100 টাকার প্রোডাক্ট আমরা 110 টাকায় বিক্রি করব। এই জায়গাটাতে হাত না দেয় এক্সপোর্ট মার্কেটে যে বারবার আমরা বাড়ি খেতে থাকবো অন্য দেশের সাথে। বিজেএমসি বলছে, পাটের বাজার সম্প্রসারণে মেশিনারি আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারা। দামটা যাতে সমান থাকে বা সমতা যাতে আসে আমি চেষ্টা করছি। এরপরে যদি কেউ কমপ্লেন করে আমরা তখন দেখবো এটা ডাইভার্সিফাইড কিছু মেশিনারিজ কেনার জন্য অলরেডি এটার উপর আমরা কাজ করছি। তা আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এই ব্যাপারে আমরা আরো বেশি এগিয়ে যাব। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কম্পোজিট জুট টেক্সটাইল এবং গার্মেন্টস ইউনিট স্থাপন প্রকল্পের কাজ শুরুর কথা জানালেন বিজেএমসির এই শীর্ষকর্তা। 555 কোটি টাকা প্রজেক্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। প্রথম শ্রেণী পৌরসভা হলেও পৌরকর দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। পৌরসভার এই অবস্থায় মেয়রকেই দুষছেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। তবে পৌর মেয়র জানালেন, রাজনৈতিক সমস্যা থাকায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
1997 সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুরের কালকিনি পৌরসভা। 2014 সালে দ্বিতীয় শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় এটি। চলতি বছরের 12 জানুয়ারি এটি প্রথম শ্রেণীর পৌরসভায় মর্যাদা লাভ করে। কিন্তু নাগরিক সেবায় আসেনি কোনো পরিবর্তন। পৌরসভার সুপেয় পানির ব্যবস্থা নেই ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা। শুধু সড়ক বাতি নয়, অনেক এলাকাতে পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগও। নিয়মিত পৌরকর প্রদান করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ কালকিনি পৌরবাসী। ড্রেন নাই, বাতি নেই, তারপর আপনার পানির ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারি না, আমাদের পানির লাইন নেই, কারেন্ট নাই, রাস্তাঘাট নেই, আমরা অনেক সমস্যার ভিতরে আছি। রাস্তা পুনর্নির্মাণ করা না হয় তাহলে আমাদের চলাচল খুবই কষ্ট। পৌর মেয়র নাগরিক বান্ধব না হওয়ায় পৌরসভার এই অচল অবস্থা বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। নাগরিকদের সম্পৃক্ত না করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, যেগুলো কিছুদিন পর দেখা যায় নাগরিকদের কাজে লাগেনি। তবে পৌর মেয়রের দাবি, রাজনৈতিক সমস্যা থাকায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এখন ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে আসছে। 10টা কালভার্ট ব্রিজ টেন্ডার করেছি, বাস্তবায়ন হয়েছে 10টা ব্রিজেই। 6টা রাস্তার টেন্ডার করেছি, ওই কাজগুলি চলমান আছে। হ্যাঁ, এখন 4টা রাস্তার টেন্ডার হয়েছে, টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। 31.5 কিলোমিটার আয়তনের কালকিনি পৌরসভার লোক সংখ্যা 46,000। গত অর্থ বছরে পৌরসভার রাজস্ব আয় হয়েছে 1,22,00,000 টাকা। সময় সংবাদ, মাদারীপুর। জানাবো দেশের বাইরের খবর। জার্মানির নুরেমবার্গের কাছে একটি পানশালায় বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রোববার মধ্যরাতে আন্সবাখ শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে নিহত হামলাকারী 27 বছর বয়সী সিরীয় শরণার্থী বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাস্থলের কাছে একটি সঙ্গীত উৎসব চলছিল উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ওই উৎসবে হামলার পরিকল্পনা করে থাকতে পারে। নিরাপত্তার স্বার্থে ওই স্থান থেকে প্রায় 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। গত এক সপ্তাহে জার্মানিতে এ নিয়ে 3 দফা হামলা ঘটনা ঘটল। এর আগে গত শুক্রবার মিউনিখের একটি শপিং মলে বন্দুকধারীদের হামলায় নিহত হন অন্তত 9 জন। এদিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় রেউথ লিনজেন শহরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে এক সিরীয় শরণার্থী। এ ঘটনায় আহত হন আরও 2 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে 21 বছর বয়সী হামলাকারীকে আটক করলেও তার নাম ও হামলার কারণ সম্পর্কে গণমাধ্যমকে জানায়নি। তবে এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম জানায়, শহরের বাস টার্মিনালের সামনে ওই যুবক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়। পরে 2 পথচারীর উপর হামলা চালিয়ে সে উন্মাদের মতো পুলিশের গাড়ির দিকে দৌড়ে যায় বলে জানায় এক প্রত্যক্ষদর্শী। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে। আফগানিস্তানে কাবুলে আইএস জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলার 2 দিন পেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি সেখানকার মানুষ। আইএস হামলার দায় স্বীকার করলেও জননিরাপত্তায় সরকারের ব্যর্থতাকে দুষছেন অনেকে। সরকারের দাবি, যুদ্ধক্ষেত্রে জঙ্গিরা পিছিয়ে পড়ার কারণেই তারা সাধারণ মানুষকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই অবস্থায় দেশটির আইএস অধ্যুষিত এলাকায় সেনা অভিযান জোরদারের পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কাবুলের এই গোরস্থানে লাশের মিছিল দেখে শোকস্তব্ধ হাজারা সম্প্রদায়ের কান্না যেন বাঁধ মানতে চাইছে না। শনিবারের ভয়াবহ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রোববারও শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয় হাজারো আফগান। এ সময় গোরস্থানের প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করার দায়িত্ব নেয় স্থানীয়রাই। সরকারের প্রতি আস্থাহীনতার কারণে জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখতে পারছেন না এসব মানুষ। কারা এ কাজ করছে, কেন করছে, এর কোনো উত্তর নেই। তাই আমরা নিজেরাই নিজেদের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আফগান সরকার নিরাপত্তার কথা ভেবে সামনের 10 দিন জনসমাগম থেকে স্থানীয়দের বিরত থাকার নির্দেশ দিলেও তার পরোয়া না করে হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নামে হাজারো সরকার বিরোধী। জাতীয় পতাকার ওপর নিহতদের রক্তমাখা কাপড় বিছিয়ে অস্থায়ী স্মৃতিলিপি তৈরি করে তারা। দেশে অরাজকতার পেছনে তারা সরকারের বৈষম্যমূলক আচরণকে দায়ী করলেও সরকারের দাবি, যুদ্ধক্ষেত্রে জঙ্গিরা পিছিয়ে পড়ার কারণেই তারা সাধারণ মানুষকে হামলার
হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করলেও জননিরাপত্তায় সরকারের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আইএসের দায় স্বীকার আমার কাছে গুজব মনে হয়। সরকার জঙ্গিদের উপর দায় চাপিয়ে নিজেদের দোষ ঢাকতে চাইছে। সরকার আমাদের কথা শুনছে না বলেই উগ্রবাদীরা একের পর এক হামলা চালাচ্ছে। তবে কোনো কিছুই আমাদের আন্দোলনকে দমাতে পারবে না। গত সপ্তাহে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির জঙ্গি অধ্যুষিত অঞ্চলগুলোতে অভিযান জোরদার করায় জঙ্গিরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় জড়িতদের শাস্তির আওতায় আনতে তদন্ত পরিচালনার পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযান আরও কঠোর করার নির্দেশ দিয়েছে সরকার। হতাহতদের প্রতি শ্রদ্ধায় হামলাস্থল দেহমাজাং স্কয়ারের নাম পরিবর্তন করে মার্টার স্কয়ার বা শহীদ চত্বর নাম দিয়েছে কর্তৃপক্ষ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। জানাবো খেলার খবর। ডোপিং কেলেঙ্কারির জেরে রিও অলিম্পিক থেকে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে না রাশিয়ান অ্যাথলেটরা। ডোপ তদন্তের নাম থাকা ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৬৮ জন রুশ অ্যাথলেট ছাড়া বাকিরা নিজ নিজ ফেডারেশনের অনুমতি সাপেক্ষে অংশ নিতে পারবে অলিম্পিকে। রোববার এমনই ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস প্যাচ। নিষিদ্ধ ডোপ নেয়ার দায়ে গেল নভেম্বর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষিদ্ধ ছিল রাশিয়ান অ্যাথলেটরা। এমন নিষেধাজ্ঞার বিপরীতে দেশটির করা আপিল বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খারিজ করে দিলে রিও অলিম্পিক্সে অনিশ্চিত হয়ে পড়ে রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটদের ভবিষ্যৎ। রাশিয়ান অ্যাথলেটদের বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এই শক্ত অবস্থান শঙ্কায় ফেলেছিল রিও অলিম্পিক্সে দেশটির অন্যান্য ডিসিপ্লিনগুলোতে অংশ নেওয়ার ক্ষেত্রে। তবে শেষ পর্যন্ত উড়ে গেছে সে শঙ্কা। তাই রিওতে থাকার সম্ভাবনা উকি দিয়েছে বাকিদের। তবে এজন্য তাদের তাকিয়ে থাকতে হবে স্ব ক্রীড়া ফেডারেশনের সিদ্ধান্তের দিকে। একই সাথে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। আমরা সবাইকে নিষিদ্ধ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছি। কেননা ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও দলগতভাবে অনেকেই সেখানে অংশ নেবে। তাই তাদের সিদ্ধান্ত ফেডারেশনের হাতে ছেড়ে দিয়েছে। এদিকে আইওসির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাশিয়ান অ্যাথলেটরা। তাই অন্য ডিসিপ্লিনগুলোতে তাদের প্রস্তুতিটাও চলছে বেশ জোরে সোরেই। অবশেষে আমরা সুবিচার পেয়েছি। আমার বিশ্বাস আমাদের প্রতিযোগীরা সেখানে ভালো করবে। আমি খুবই খুশি। আমি আমাদের রাগবি দলকে শুভকামনা জানাই। আশা করি তারা রাশিয়ার জন্য শিরোপা বয়ে নিয়ে আসবে। শেষ পর্যন্ত রাশিয়া রিও অলিম্পিকের ব্যাপারে আইওসির সবুজ সংকেত পেলেও ডোপ গ্রহণের দায়ে আগেই নিষিদ্ধ হওয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ৬৮ জন রাশিয়ান অ্যাথলেট অংশ নিতে পারবেন না রিও অলিম্পিকে। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামাতের সঙ্গে জোটগত সম্পর্কের ইতি টানার ইঙ্গিত বিএনপির। জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের স্বার্থে যেকোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত। গুলশানে হামলাকারী জঙ্গি নিবরাস ও শাওনের কাছে ভোর ও গভীর রাতে মোটরসাইকেল আসত, জানালো এলাকাবাসী। কোনো তথ্য নেই ঝিনাইদহ পুলিশের কাছে। রংপুর বিভাগে এখনো চলছে 4টি পিচ স্কুল। ইংরেজি ও আরবি শিক্ষার আড়ালে শিশুদের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ। নারায়ণগঞ্জে শরীরে বাতাস ঢুকিয়ে শিশু সাগর হত্যার ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতার 1। রাজধানীর খোলা নর্দমাগুলো যেন মৃত্যুকূপ, প্রায় খেলতে গিয়ে ঘটছে শিশুদের প্রাণহানি। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী, সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। যমুনা, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপরে, লাখ লাখ মানুষ পানিবন্দী। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।